আসসালামু আলাইকুম। অনেকদিন পরে লাইভে আসলাম। আহ, লাইভে আসার মূল কারণটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি এবং বিএনপি। তো প্রথমে এখন যে রিসেন্ট ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই দেখেছি মমতা ব্যানার্জি তার একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট যে সে বলেছে যে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ খুন হয়েছে, যেটা আলটিমেটলি বোঝা গেছে যে সময়ে কাল বিশ্লেষণ করে এটা হাদি হত্যা। সো হাদি হত্যার ঘটনার সময় অমিত শাহ ওনাকে নিজে টেলিফোন করেছিলেন, কাউকে না জানাতে বলেছিলেন। তো এটা আপনি যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটার সাথে ভারতীয় হেজিমনির হাত আছে। এবং যখন ঘটনাটা সংঘটিত হয় তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এবং জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা বাহিনীর উপরগুলোর বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ ছিল না, ভারতের নিয়ন্ত্রণ ছিল। সো আপনারা দেখেছেন কিভাবে তার যে হাদির হত্যাকারীরা যেভাবে পালিয়ে গেছে। জুলকারনাইন স্যার তার ইনফরমেশন বিভিন্নভাবে দিয়ে পালাতে লিটারালি সাহায্য করেছে। এটার সাথে কোনো একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নিঃসন্দেহে জড়িত, তাতে কোনো সন্দেহ নাই, যে অংশটা ভারতের সাথে সংশ্লিষ্ট। সো এখানে আপনি হঠাৎ করে, হ্যাঁ, আমি দেখলাম খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে তহিদ, যিনি এর আগের আমার কেয়ার কলেজের বড় ভাই, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। উনার যে কমেন্টটা উনি করলেন সেটা হচ্ছে হেরে যাওয়ার পরে তার একটা ব্যাকলেশ, মানে যেটা অ্যাকচুয়ালি ভারতের পক্ষে যায়, ভারত সরকারের পক্ষে যায়। একইভাবে শামা ওবায়দের দেখলাম, প্লাস আরো যে সমস্ত এটাতে হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে যারা এটার পক্ষে বলতেছে, যারা ভারত বান্ধব কথা বলতে চোখ বন্ধ করে বুঝে নিতে পারবেন এরা হচ্ছে ভারতের লোক। সো এখানে আপনাদেরকে হিসাব করতে হবে যে এই যে কথাটা বলেছে এর আগে কি হয়েছে। এর আগে আমরা দেখেছি ইয়াতে কি বলে এটা, ইয়াতে মারা গেছে একজন, দাঁড়ান, কানাডাতে 2023 কানাডায় গুপ্ত হত্যার শিকার হয় শিখ নেতা হরদীপ সিং, এবং ওদের ইন্টেলিজেন্স এটা কনফার্ম করেছে যে এটা এর সাথে 4টা ফোন কল রিসিভ করেছে, যেটা পরবর্তীতে ইউকের ইন্টেলিজেন্স MI6 কনফার্ম করেছে যে এটার সাথে সরাসরি ভারত জড়িত এবং এটার সাথে জড়িত। এর পরবর্তীতে একটা নিউ ইয়র্কে একজনকে হত্যার মানে হয়েছিল, কিন্তু হত্যা পর্যন্ত যেতে পারে না, এর আগে এটা এক্সপোজ হয়ে গেছে। সো ওরা যে বাইরে টার্গেট কিলিং করে এটা তো ক্লিয়ার। এবং হাদি যে কিলিং এর সাথে যে ভারত এবং ভারতীয় হেজিমনি জড়িত, এটা আমি কিন্তু তার হত্যার পরেই বলেছিলাম যে কি, যে হাদি হচ্ছেন এমন একজন রাজনৈতিক নেতা যে শুধু বাংলাদেশপন্থী, কোনো পাকিস্তানপন্থী বা ভারতপন্থী না, শুধু বাংলাদেশপন্থী সে। এবং সে বেসিক পলিটিক্স, যেটা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বিভিন্ন লোকজনের বাড়ি বাড়ি যাওয়া, লোকজনের সাথে কথা বলা, সরাসরি সম্পৃক্ত হওয়া, এটা আর কোনো বাংলাদেশের যে রেগুলার রাজনীতিবিদ যারা আছে তাদের মধ্যে নাই। এবং সে কথা বলতো দ্বিধাহীনভাবে। সো এই কারণেই, এবং ভারত বিরোধিতা তার যেটা ছিল, ভারত বিরোধী যে মেইন হেজিমনি আছে, রবীন্দ্রনাথকে একটা বড় করে তোলা, তার এগেনস্টে সে কিন্তু কাজী নজরুল ইসলামকে আপহোল্ড করা শুরু করছে, যেটাই হচ্ছে ভারতীয় হেজিমনি। এবং যারা বাংলাদেশে জনগণের রাজনীতি আনতে চায় না তাদের চক্ষুশূল ছিল। এর আগে যদি আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড দেখি, এটা এত বিশ্লেষণেরও দরকার নেই, এটার সাথে ভারত জড়িত। জেনারেল এরশাদ, মরহুম এরশাদ, উনি ভারতীয় এজেন্ট ছিলেন, এটা আমরা মোটামুটি মিলিটারি দ্বারা সার্ভ করছি, গোয়েন্দা সংস্থা যারা তারা সবাই জানি। এবং তার মাধ্যমেই প্রেসিডেন্ট জিয়ার যে হত্যাকারী যে ছিল, লেফটেন্যান্ট কর্নেল নামটা ভুলে গেলাম, তিনি 2 দিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন, আবার উনি আবার ঢাকা, সেই লেফটেন্যান্ট কর্নেল ঢাকা এসে ওনার সাথে দেখা করেছেন। সো দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, যেই বাংলাদেশের পক্ষে কাজ করবে তারাই হত্যার থ্রেটের মধ্যে থাকবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার কাছে কয়েকটা জিনিস খুব ঠিক হিসাব মিলতেছিল একটা জিনিস, সেটা হচ্ছে
আমরা সবাই জানি যে আহ, এর আগে আমরা অনেক কথাবার্তা বলেছি যে জনাব তারেক রহমান মুচলেকা দিয়ে আসছে ভারত থেকে। তারপরে বিভিন্ন জায়গাতে আমরা এটাও দেখলাম যে আহ, ভারত বান্ধব কথাবার্তাটা একটা সময় এসে স্টপ হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের শিলং সালাউদ্দিন, এখন আপনি আন্ডার এনি সার্কামস্টেন্সেস যেভাবেই যুক্তি দিয়ে বুঝান, যারা আমরা কোল্ড ওয়ার এরা জানি, যারা আমরা ভারত পাকিস্তানের যে টেনশনটা জানি, তারা গোয়েন্দা সংস্থা কিভাবে একে অপরের সাথে কাজ করে, তারা আমরা ভালো করেই জানি যে শিলং সালাউদ্দিন ক্যানট বি ট্রাস্টেড। হ্যাঁ, তাদের এইটা হইতে পারে যে না, সে একদম আসলেই প্যাট্রিয়টিক লোক, সে দেশের পক্ষেই কাজ করতেছে, কিন্তু তার আচরণ তা বলে না। বাট করুক আর না করুক, প্লিজ তাকে ইম্পর্টেন্ট ইয়ার মধ্যে অ্যাপয়েন্টমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জায়গায় তাকে দিয়েছেন। এবং শুধু তাই না, সে সংসদ নেতার পক্ষে কথা বলে, তারেক রহমানের পক্ষে কথা বলে, তাকে সামনে রেখে তারেক যে শুধু টেবিল চাপড়ায়। এই জিনিসটাতে বোঝা যাচ্ছে যে হি ইজ হোল্ডিং এ বিগ স্টেক। এবং আরেকটা জিনিস দেখেন যে আমরা সবকিছুই শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনাকে আমরা নিষিদ্ধ করে দিলাম, আওয়ামী লীগকে, কিন্তু চুপ্পুকে আমরা রাষ্ট্রপতি এখনো রেখে দিছি কেন? জেনারেল ওয়াকারকে আমরা সেনাপ্রধান রেখে দিছি এখনো কেন? এটা কিন্তু হিসাব মিলে না। তো রিসেন্টলি আমি যেটা দেখলাম যে পদ্মা ব্যারেজ হবে, পদ্মা ব্যারেজ আপনারা সবাই জানেন যে পদ্মা ব্যারেজ হবে, এবং এটা একটা প্রেজেন্টেশন দেখলাম। এতগুলা সুইচ গেট হবে, এতগুলা 2টা মাছের জন্য ফিশ ওয়ে থাকবে, আরো ব্লা 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 একটা দেখলাম। আমার কাছে একটা জিনিস মনে হলো যে এই পদ্মা ব্যারেজ দিলে অবভিয়াসলি কন্ট্রোলটা আমাদের কাছে আসার কথা। আমাদের কিন্তু তিস্তা ব্যারেজ আছে। তিস্তা ব্যারেজ দিয়ে কি আমরা লাভবান হয়েছি? আমার তো মনে হয় না। তাই যদি হয়, এই পদ্মা ব্যারেজ এত হাজার হাজার কোটি টাকা খরচ করে যদি আমরা বানাবো, এটার যে ফিউচার অ্যানালাইসিস, আমরা জানি যে ইন্ডিয়া যে ফারাক্কাবাদ করেছে, এটা কিন্তু ওদের এখন ওদের কিন্তু লায়াবিলিটিস, এটা কিন্তু তাদেরকে হেল্প করতেছে না। যারা নদী বিষয়ে ভালো জানে তারা জানে, বাট আমি এইটুকু পড়েছি যে এটা তাদের জন্য এখন লায়াবিলিটিস। সো আমরা একটা পদ্মা ব্যারেজ করব, যে পদ্মা ব্যারেজটা আমরা রিজার্ভার টাইপ করব, পানি ধরে রাখবো, ব্লা ব্লা ব্লা। ওকে, নর্মালি এটাতে হোক কি ইন্ডিয়া থেকে আমরা কন্ট্রোলটা আমাদের নিজের হাতে নেওয়ার চেষ্টা করব। কিন্তু ইন্ডিয়ার কয়েকটা মিডিয়াতে ছোটখাটো লেখালেখি হয়েছে, কিন্তু এটা নিয়ে ইন্ডিয়া কিন্তু কোনো, মানে তারা তো বিগ ব্রাদার, তারা তো এখানে এই এলাকার মধ্যে হচ্ছে, তারা নিজেদেরকে মনে করে যে তারা কিন্তু বাংলাদেশকে থ্রেট বা অন্য কিছু এইটা হইলে সরকার থেকে এখন পর্যন্ত আমার চোখে কোনো কিছু পড়ে নাই। আপনার কি মনে আছে গত বছর যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হওয়ার পরে মোদি বলল তাদের পানি আটকায় দিবে? ওই যে 5টা নদী, তাদের একটা ইন্দাস, ঝিলম আর কি কি নদী নিয়ে যে একটা ট্রিটি আছে, আসিফ মুনির রেসপন্স কি ছিল? ওকে, আমাদের মিসাইল ওদিকে তাক করা আছে, পানি বন্ধ করলেই মিসাইল মেরে দিবে। মানে হচ্ছে পানি এমন একটা জিনিস যেটার জন্য গভর্নমেন্ট স্ট্রং রেসপন্স করে নর্মালি, বাট এখানে ইন্ডিয়া করতেছে না। রিসেন্টলি আমিও কয়েকটা সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে খবর পেলাম যে সীমান্তে খুব হার্ডলাইনে যাওয়ার চেষ্টা, বাংলাদেশ হার্ডলাইনে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী খুব স্ট্রংলি বলেছেন। ওকে, এবং আমরা দেখলাম হার্ডলাইনে গেছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হচ্ছে না। আমি দেখলাম যে একটা নিউজে গত মাসের 19 তারিখে বোধহয়, যে বিএসএফ এর কি বিডিআর এর পেট্রোল যাচ্ছে, উস্কানি ছাড়া বিএসএফ গুলি বর্ষণ করছে, বা বিভিন্ন জায়গায় যে সমস্ত পুশিং করতেছে বা করতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বিএনপি সরকারকে একটু ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছে ইন্ডিয়া। কেন? হিসাব খুব সোজা। আপনি মনে করেন যে যখন মানে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, সব রাজনৈতিক দল ছিল, ইন্ডিয়ার পছন্দের দল কি ছিল? আওয়ামী লীগ এখন নাই। আওয়ামী লীগ না থাকলে এখন বিএনপি। আচ্ছা, বিএনপি না থাকলে কে? জামাত, এনসিপি? নেভার। সো বিএনপি কে টিকিয়ে রাখা ছাড়া ইন্ডিয়ার আর কোনো পথ নাই।
ইন্ডিয়ার আর কোনো পথ নাই। যদি তাই হয়, তারা সীমান্ত, তারপরে এই যে আম, তিস্তা ব্যারেজ, আপনি একটা জিনিস শোনেন, তিস্তা ব্যারেজের মতো একটা প্রজেক্ট করতে হলে অ্যাটলিস্ট 6 মাসের উপর লাগবে এটা জরিপ করতে, ভূমি জরিপ করতে। ভূমি জরিপ করবে, তারপরে সাইট নির্ধারণ হবে। ওই সাইটে, দেখুন আমি পানি বিশেষজ্ঞরা বা ইঞ্জিনিয়ারও না, আমি সাধারণ নলেজ থেকে আমি ভুল হইতে পারি, বাট আমি যেটা জানি যে মানে আহ, এটার জন্য একটা জরিপ হইতে হবে। জরিপ টরিপ ছাড়া হঠাৎ করে রেডিমেড ইনফরমেশন সরকার পাঠ করতেছে, ভারত চুপ আছে। আমার কাছে কেন যেন মনে হইতেছে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ, ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ। তা ভারতও চাচ্ছে যে বিএনপি এখন যে একটার পর একটা ঘাপলা করতেছে, ঘাপলাগুলোকে কভার আপ করার জন্য তাদেরকে একটা স্ট্রং এন্টি বিএনপি ইয়া দিয়ে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। আমি জানি না এটা সত্য, এটা আমার আমার- আমার প্রেডিকশন। কারণ তিস্তা ব্যারেজের মতো একটা প্রজেক্টে এত টাইম লাগার কথা না, মানে মানে এত শর্ট টাইমে সবকিছু হয়ে যাওয়ার কথা না। এইটার জন্য যেদিন থেকে সরকার ঘোষণা করে, সরকার হয়েছে 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে এরকম একটা প্রজেক্ট হার্ড লাইনে দাঁড় করা সম্ভব নয়। এটা তো হাইব্রিড সিস্টেম আছে কিনা ইঞ্জিনিয়ার্সে, যে 6 মাসের কাজ 3 মাসের মধ্যে করে ফেলবে। যেদিন থেকে ডিসিশন হবে সেদিন থেকে তো ভূমি জরিপ করতে হবে, নাকি সে বিএনপি সরকার ইয়া হওয়ার আগেই জরিপ করা শুরু করছে? দ্যাটস নট পসিবল। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়া, ওই যে জনাব আমাদের প্রধানমন্ত্রী যে দিয়ে আসছিলেন, মুসলেকা দিয়ে আসছিলেন, ওইটার এফেক্ট এখনো আছে। উনি যে একটু শোষা এখন করতেছেন, এটার মধ্যে ভারতের আন্ডারস্ট্যান্ডিং আছে, ভারতকে বুঝে শুনেই করতেছে। কারণ বিএনপি ছাড়া ওদের কোনো অল্টারনেটিভ নাই। শেখ হাসিনার এখন আসার যে সমস্তই করুক না কেন, শেখ হাসিনা এখন আসতে পারবে না, দ্যাটস ফর শিওর। ওই শেখ হাসিনা যে একটা জাতিসংঘে চিঠি লিখেছে, 1400 জন, আমি অ্যাটলিস্ট জাতিসংঘের ওই টিমটার সাথে আমার একটা যোগাযোগ ছিল, তারা একদম ফরেন্সিক এভিডেন্স ছাড়া একটা হত্যার কথা লেখে নাই, প্রত্যেকটার প্রুফ আছে। সরকারের গেজেট নোটিফিকেশনে কেন 800 সামথিং, এটার জবাব তো সরকার দিতে হবে। সরকার দিতে হবে মানে কি, সরকার তো এখন চালাচ্ছে সব এখনো আম, কি বলে, আমাদের সেই ইন্ডিয়ান হেজিমনি। আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই আন্দোলনটা বিফল হওয়ার মেইনলি কারণ হচ্ছে 17 বছরে আওয়ামী লীগ প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টরে আওয়ামী লীগের লোকজন এমনভাবে বসাইছে, এটার আর কোনো উল্টা মানে সিধা করার সিস্টেম নাই। এই যে দেখেন, যত নির্বাচনটা যতই বলেন সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনটা আমরা ভালো মতোই জানি যে আমাদের মধ্যে যে জোয়ারটা আসছিল, চেঞ্জটা কি, আমরা বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে চালাইছে, এইটার একটা চেঞ্জ সবাই আমরা চেয়েছি। আমি চেয়েছি, আমি জামাতকে তখন সাপোর্ট করেছি, জামাত এবং এনসিপিকে আমি সাপোর্ট করেছি। এনসিপিকে ওরা এমনভাবে কাজ করতেছে, যারা এনসিপিতে উপদেষ্টা ছিল তাদেরকে, তাদের আশেপাশের লোকজন, প্রথমে জেনারেল ওয়াকার তাদেরকে ডিরেল করছে, পরবর্তী তাদের ইয়ারা তাদেরকে। এবং এটা এমন একটা সিস্টেম, এরা যে আপনারা শুধু মনে করেন না যে শুধু হানি ট্র্যাপ করে তারা করে, এই যে মানে ক্ষমতার লোভ দেখায়, ক্ষমতার ইয়া ব্যবহার করে টাকা পয়সা নেওয়া, জনগণের জন্য দেওয়া। এখন লোকজন তো ইয়া করবেই। এই যে হাসনাত আব্দুল্লাহ যে সরকারের জনগণের জন্যই যে টাকাটা নিছে, এটার কিন্তু লোকজন এখন কোশ্চেন করতেছে, ট্রান্সপারেন্সি করবেই। আমি স্ট্রংলি বিশ্বাস করি ওরা 1 পয়সাও পকেটে ভরে নাই, 1 পয়সাও পকেটে ভরে নাই। কিন্তু তারা তো এই সিস্টেমটা জানে না, যে রিয়েল পলিটিক্সটা তো জানে না। তারা যে এইটা নিয়ে যে এখন যে পরিমাণ তাদের এগেনস্টে প্রোপাগান্ডা হয়েছে, এইটাই হচ্ছে ওদের লাভ। ওই যে ডিসি সাহেব যে বলে দিচ্ছে, ওইটাই হচ্ছে ওদের লাভ। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা 1 পয়সা ঢুকে নাই। বাট এই যে আমাদের নতুন নেতৃত্ব, নতুন রাজনীতির যে একটা প্রোভাগেট করার কথা, আমাদের যে ইয়ে আছে, আমাদের যে মিডিয়া আছে, তাদেরকে এটা নিয়ে সাপোর্ট করার কথা, তারা উল্টা কি করতেছে, তারা উল্টা এদেরকে ইয়া করতেছে। যে একজন একজন মোটামুটি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কারণে সামনে চলে আসছিল হাদি, তারা মেরে ফেলছে। সো আমার কাছে এখন জানি না ফিউচারে কি হবে, বিএনপি সরকার কতদিন চালাইতে পারবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে
বিএনপি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের ভাবমূর্তিটা অ্যাটলিস্ট এন্টি আওয়ামী লীগ করতেছে, বাট জনগণকে ইয়া দেওয়া যায়। আপনারা চুপ্পুকে রেখে দিবেন, আপনারা সালাউদ্দিন মিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রী বানাবেন, এবং সে আবার সেও এই মমতার ব্যাপারটা নিয়ে ওই ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলতেছে। এবং ইন্ডিয়ার পক্ষে যারা কথা বলে এটা আমরা জানি, বাট আমাদের রাজনৈতিক দলগুলোর একটা বিশ্বাস, নিচের একটা বিশ্বাস পয়দা করতে হয়। বিশ্বাসটা কি? যে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে বের হয়ে বাঁচতে পারবো। এই বিশ্বাসটা নেপাল বিশ্বাস করেছে, শ্রীলঙ্কা বিশ্বাস করেছে, পাকিস্তান তো করেই, চীন তো করেই, মালদ্বীপ করেছে, কিন্তু একমাত্র আমরা করতে পারতেছি না। কি জন্য? এই বিশ্বাসটার মধ্যে ভেজাল ঢুকাচ্ছে। এই যে আপনি এটা দেখলেন যে তোফায়েল আহমেদকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হতেছে, এই লোকটা একটা আপাতমস্তক একটা করাপ্টেড লোক, আপাতমস্তক করাপ্টেড, খুনি, মুক্তিযুদ্ধ করছে। কোথায় মুক্তিযুদ্ধ করছে সে? সে শুধু ট্রেনিং নিছে, নিয়ে পরে রক্ষী বাহিনী দিয়ে হয়েছে। কোন সেক্টরে যুদ্ধ করেছে? এরা হচ্ছে সব সুবিধাবাদী, সুবিধাবাদী। এবং এদেরকে ভারত পেলে পুষে বড় করেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং তারা আজীবন এটাই করে গেছে। সো এদেরকে কথা বলে লাভ নাই। সো আমি একটা জিনিসই বলবো যে আমাদের এখন নিজেদেরকে অ্যাটলিস্ট সতর্ক হইতে হবে। আমি যেটা বুঝি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমার যে প্রজন্মটা আছে, আমার ফ্রেন্ডদের মধ্যেই আছে সিনিয়র জুনিয়র যারা ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেছে। এই জিনিসটা সেনাবাহিনীর ভিতরে একটা জিনিস বলতে তো ভুলে গেলাম। সেটা হচ্ছে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে চায়না J-10C দিতে অস্বীকার করছে প্লেন, তারা দিবে না এরকম একটা কথা শুনছে। পাকিস্তান JF-17 দিচ্ছে বা দিবে, এর কারণ কি? কারণ একটাই, তাদের ব্যবসা, তারা এটা নিজেরা বানায়। কিন্তু মেইন জিনিস হচ্ছে, যদি J-10C কেন দিবে না, এর কারণ হচ্ছে এই JF-17 এবং J-10C এরা যে সফটওয়্যারে কাজ করে, মানে তাদের যে ডিফেন্স সিস্টেমের সফটওয়্যার যেটা, এটা তারা আমাদেরকে চায় না, আমাদেরকে দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? কারণ আমরা একটা গাদ্দারের জাতি। তারা বিশ্বাস করে আমাদের ভিতরে এখনো ভারতীয় লোকজন আছে। এয়ারফোর্সের মধ্যে তো অনেক কিছু বের হয়েছে, অনেক ভারতীয় লোকজন বের হয়েছে, আবার ইন্ডিয়ান এজেন্ট বের হয়েছে, জেলে গেছে, চাকরিচ্যুত হয়েছে। সো এখনো যে তাদের ভিতরে আছে, যে এটা তারা বিশ্বাস করে, তারা আমাদেরকে দিবে না। সো আমাদের ইন্ডিয়া আমাদেরকে ব্র্যান্ডিংটাকে এত আন্ডারমাইন করছে, ইন্ডিয়াকে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরাই তো তাদের কাছে বিক্রি হয়ে গেছি। সো এই কারণে আমাদেরকে নেক্সট জেনারেশন, এই যে এখন জনাব তারেক রহমানের যেটা করা উচিত ছিল, প্রথমেই ঘাট ধাক্কা দিয়ে জেনারেল ওয়াকারকে সরায়া প্ল্যান করা, যে ভারতে যে সমস্ত ট্রেনিং এ যায়। আমি তো নিজেই এটা নাম্বার অফ টাইমে বলেছি যে 100% লোক ভারতে ট্রেনিং এ যায়, তাদেরকে ট্র্যাপ করা হয় তাদেরকে 100%। এবং এইটা আনার পরে তারা যদি ট্রেনিং এ পাঠানো হয়, আসার পরে তাদেরকে একটা ডিব্রিফিং করতে হবে যে তার কার কার সাথে যোগাযোগ হয়েছে, কার কার সাথে ইয়া হয়েছে। আমি নাম্বার অফ টাইম, আমি এই রিলেটেড যত বলেছিলাম যে আমার 3 ফ্রেন্ডকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, 3 জনের মধ্যে 2 জন স্বীকার করছে, 1 জন স্বীকার করে। তারা পরবর্তীতে আমার সাথে আবার যোগাযোগ করছে, কয় এই এটা কি আমার কথা বলছিস? আমি বলছি হ্যাঁ, তুই ক্যাপ্টেন থাকা অবস্থায় তার ইন্টারভিউ আমি নিয়েছিলাম। তারা কিন্তু এখন আমার সাথে যোগাযোগ করছে। সো এই ভারতে যারা যাবে তাদেরকে ইয়া করতে হবে, দরকার হলে টাইম বিং ভারতের সাথে প্রশিক্ষণ বন্ধ করে দিতে হবে। আমাদের যে ওই যে উলফল্যান্ড ট্যাকটিস যেটা আমরা বানাইতাম, ওইটাকে যেটা জেনারেল ইকবাল করিম ভুইয়া ব্লু ল্যান্ড বানাইছে, ওইটাতে আমাদের ফেরত যাইতে হবে। আমাদের ভিতরে মানে আমাদের মেন্টাল সেট আপটাকে, জেনারেল ওয়াকার থাকা অবস্থায় সম্ভব না, মেন্টাল সেট আপকে চেঞ্জ করতে হবে। কি, ভারত আমাদের শত্রু, এত কিছুর পরে আমাদের 71-এর চেতনা, সরি খারাপ কথা মুখ দিয়ে চলে আসে, 71-এ ওরা পাকিস্তানকে ভাগ করছে, আমাদেরকে হেল্প করে নাই, বাই প্রোডাক্ট হিসেবে আমরা চলে আসছি, এবং আজীবন আমাদেরকে শুষে খাওয়ার জন্য। এটা প্রথম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে যে ইন্ডিয়া ইজ এ এনিমি, ইন্ডিয়া হচ্ছে উলফল্যান্ড। এটা যদি না করেন কোনো লাভ নাই। এই যে চায়না বলতেছে না J-10C, এই যে এত কিছুর পরেও ভারত মৃদু মৃদু কথা কেন বলে? কারণ সবকিছু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হচ্ছে, সবকিছু তাদের মধ্যে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমাদের এই পরবর্তী ইলেকশনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোনো আমলা যেন নির্বাচনের
রেজাল্ট পরিবর্তন না করে। বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়, এবং এই পরিবর্তনটা বিএনপি দিয়ে হচ্ছে না, সিম্পলি বিএনপি দিয়ে হচ্ছে না। আপনি জেনারেল ওয়াকারকে রাখবেন, চুপ্পুকে রাখবেন, শিলং সালাউদ্দিনকে, নোবডি ইজ গোয়িং টু বিলিভ ইউ, নোবডি ইজ গোয়িং টু বিলিভ ইউ। এনিওয়ে, আমার যা বলার ছিল মোটামুটি সবকিছু বোধহয় বলে দিছি। পরবর্তীতে আবার যখন মনে হবে কোনো ইস্যু নিয়ে কথা বলার জন্য আসবো। আসসালামু আলাইকুম।